তো দিদি, সবার প্রথমে তোমাকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। অবশ্যই তোকে এবং তোর পরিবারের সকল সদস্যদের, গুরুজনদের আমাদের নতুন বছরের প্রণাম, এবং মৈনাকের চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইবার আছেন প্রত্যেককে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার শরৎ মিউজিক ভেঞ্চার্স এর তরফ থেকে। দিদি, তোমাকে প্রথমে থ্যাংক ইউ জানাই, তুমি এত বড় একটা চ্যানেল হয়ে আমাদের তোমার ছোট চ্যানেলের এভাবে পাশে দাঁড়াচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমত হচ্ছে আজকে তোরা বা যারা আমার ভালোবেসে আমাদের চ্যানেল দেখে আজকে তারা আছেন বলে, এই যে তুই বললি না আমাদের মতন বড় চ্যানেল, ওই অতটুকুনিও পৌঁছতে পেরেছি আজকে তোদের জন্যে, এই দর্শকদের জন্যে। তাই আমরা এই দর্শকরা ছাড়া আমরা বিগ জিরো, তাই ক্রেডিটটা দর্শকদের। তো একদমই এরকম করে বলবি না। আর খুব কেউ একদিনে বড় হয় না। আজকে তুই ছোট থেকে একদিন অনেক বড় হবি। আমরা যে জায়গাটাতে আছি আমরাও ছোট, আমাদেরও টার্গেট আরো বড় হওয়া। তো বড়র তো কোনো শেষ হয় না। তো ছোট বড় ব্যাপারটা না, তোকে আমরা খুব ভালোবাসি। আর আমি সবাইকে বলতে চাই, আর তোকেও বলতে চাই প্রথমেই, আই এম এক্সট্রিমলি সরি, কারণ মৈনাক আমাকে অনেকদিন ধরে বলছে ইন্টারভিউ এর কথা না, আমি নানান কারণের জন্য এদিক ওদিক ব্যস্ত হয়ে যাওয়ার জন্য ফাইনালি আমার অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকে আমরা কথা বলতে পারছি, এটা ভালো লেগেছে। সরি রে বাবু, আমার দেরি হয়ে যাওয়ার জন্য সরি। না না দিদি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মানে ভালো করে হলেই হলো। তো দিদি, তোমার কাছে যে প্রথম প্রশ্ন রাখবো, তুমি তোমার একটা গানের ক্লাস করাও তুমি, তারপর তোমার সংসারের যাবতীয় কাজ রয়েছে, তার পাশাপাশি তুমি ইউটিউবে তিনটে জিনিসকে কিভাবে মানে হ্যান্ডেল করো? হ্যান্ডেল করাটা খুব ইজি নয়, একটু টাফ তো অবশ্যই। কিন্তু আমার ফ্যামিলি মেম্বার্সরা এত সাপোর্টিভ, তোর সৃঞ্জয়দার কথা বল বা আমার শ্বশুর শাশুড়ি, তারা এত সাপোর্টিভ যে ধর অনেক সময় এরকম হয় যে আমি হয়তো একটা ক্লাস করাচ্ছি, ক্লাস করাতে করাতে খুব মানে খুব আর্জেন্ট একটা আপডেট এসে গেছে। তো তোর সৃঞ্জয়দা হয়তো আমাকে নক করে এসে বললো যে আপডেটটা খুব এসে গেছে। আমি স্টুডেন্টকে বললাম বাবু একটু 5 মিনিটের জন্য ব্রেক নিচ্ছি, আমি আসছি 5 মিনিটের মধ্যে, তো চলে গেলাম। সেম জিনিসও হয় ধর সংসারের কাজ বলতে কি আমরা জানি, ঘরের কাজকর্ম বা রান্না বান্না। ধর একটা কোনো রান্না বসিয়েছি কড়াইতে, হট করে একটা কিছু আপডেট এসে গেছে, তখনই ভিডিও করতে হবে। তো সৃঞ্জয়দা ঘর থেকে চিৎকার করলো চলে আয় একটা আপডেট আছে। তো আমি আমার শাশুড়ি মাকে বললাম যে তুমি একটু রান্নাটা দেখে নাও, আমি আবার আসছি 10 মিনিটের মধ্যে। তো এই সাপোর্ট গুলো যদি না পেতাম, সত্যি বলছি আমার পক্ষে কিছুটাই ম্যানেজ করা সম্ভব হতো না। তো সবার সাপোর্ট নিয়ে এবং প্রত্যেকের এই একটা অদম্য ইচ্ছে যে আমরা করবো এই চ্যানেলটা, এই সাপোর্টটা আমার সব থেকে বড় এগিয়ে যাওয়ার একটা মানে এন্থু বলতে পারিস। আচ্ছা, তো তোমাকে যেটা প্রশ্ন রাখবো পরে, তুমি তো মানে অনেক লাইন্স আছে ইউটিউবে, মানে লাইন্স মানে ক্যাটাগরির কথা বলছি, তোমার মানে কুকিং চ্যানেল বলো বা ব্লগিং চ্যানেল বলো, গেমিং চ্যানেল বলো, এগুলোকে সিলেক্ট না করে তুমি হঠাৎ মানে ফিল্মের চ্যানেলটা মানে মানে ফিল্ম রিলেটেড ক্যাটাগরিটা কেন সিলেক্ট করলে? মানে ফিল্মের প্রতি ভালোবাসা থেকে না, এটা যদি একটু বলো। প্রথমত দেখ, আমি এটা এর আগেও বেশ কিছু ইন্টারভিউতে বলেছি যে আমার ছোটবেলা থেকে আমি এমন কাজকর্ম নিয়ে বিজি থাকতাম, আমার অনেক সিনেমা দেখা হতো না। মানে সিনেমা হলে আমি অনেক কম গেছি ছোটবেলা থেকে। কিন্তু যখন টিভিতে সিনেমাগুলো দিত রবিবার, যেদিন বাড়িতে ধর থাকতাম, সেদিন আমি মন পুষিয়ে সিনেমা দেখতাম। আমি দেখতে ভালোবাসতাম, কিন্তু আমার স্কোপ হয়ে উঠতো না। তো তোদের সৃঞ্জয়দার সঙ্গে আমার যোগাযোগ হবার পরে আমি এটা ফিল করি যে ও যেমন মিউজিকটাকেও ভালোবাসে, ও সিনেমাটাকেও খুব ভালোবাসে। আর শুধু ভালোবাসে না, ও ব্যাপারটাকে বুঝে দেখার চেষ্টা করে। তো ওর সঙ্গে থাকতে থাকতে আমার সিনেমা দেখার পরিমাণ বাড়ে, এবং ওর সাথে ডিসকাস করতে করতে আমি যতটুকু, আমি খুবই কম বুঝি, আমি বেশি বুঝি না, যতটুকুও বুঝি ততটুকু কিন্তু ও আমাকে বুঝিয়েছে বলে আমি বুঝি যে এখন এরকম এরকম হয়। এবার যদি ব্লগিং বা কুকিং চ্যানেলের কথা বলিস বা অন্য ক্যাটাগরির বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমি কেন কাজ করি না, ব্লগিং কিন্তু শরৎ মিউজিক বেঞ্চেস করতো। শরৎ মিউজিক বেঞ্চেস এমন একটা চ্যানেল যে চ্যানেলে তুই মোটামুটি কম বেশি অনেকগুলো রকমের কন্টেন্ট পাবি। তো আমরা কনস্ট্যান্ট হ্যাঁ, প্রথমে সঞ্জয় দা গানের ভিডিও ছাড়ছে, আমি দেখেছিলাম। হ্যাঁ, গান বাজনা আছে আমাদের চ্যানেলে, ব্লগিং আছে আমাদের চ্যানেলে, কমেডি ভিডিওস আছে আমাদের চ্যানেলে, অনেক কিছু আছে। এবারে ব্যাপারটা হচ্ছে ফাইনালি আমরা যখন ধর কোভিডটা চলছে পুরো ফুল ফেজে, তখন আমাদের বিয়ে হয়েছে, তো আমরাও বাড়িতে বসা, এবং ওটিটিতে তখন অনেক কন্টেন্ট আসছে। তো আমি সেগুলো কনজিউম করতে শুরু করি, আমরা দুজনেই। আমরা হঠাৎ করে ভাবি যে সিনেমার রিভিউ আমরা হয়তো ক্রিটিক্সদের মতন ওইভাবে ক্রিটিসিজম করতে পারবো না, কিন্তু একজন অডিয়েন্স হিসেবে একটা সিনেমা আমার কেমন লেগেছে সেটা তো আমি বলতেই পারি। আমার চ্যানেল, আমার লিবার্টি। তো ওইভাবেই আমরা শুরু করি অ্যাকচুয়ালিতে।
তো আর আমি না রান্না বান্না খুব একটা ভালো যে পারি তা নয়, তাই কুকিং চ্যানেল আমার দ্বারা হবে না। সিনেমাটা নিয়ে থাকতে থাকতে এখন আমার মনে হয় যে আমরা এই সাবজেক্টটা নিয়ে আমরা নিজেরা খুব এনজয় করছি, সেই এনজয়মেন্টটা থেকে এবং সেই ভালো লাগা ভালোবাসাটা থেকে ফাইনালি আমরা এই সাবজেক্টটাতেই ফাইনালি দাঁড়িয়েছি। আর দিদি এখন আমরা দেখতে পাচ্ছি বাংলার কমার্শিয়াল সিনেমার মার্কেট ভালো না, মানে তুমি প্রিভিয়াস ইয়ার গুলো দেখো, প্রচুর মানে বাংলা থেকে, মানে আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, প্রচুর বড় বড় হিরোরা কমার্শিয়াল মুভি তৈরি করেছে, অ্যাকশন মুভি তৈরি করেছে, কিন্তু কোনোটাই সেরকম সফল হয়নি। কিন্তু খাদানের মধ্যে কি এমন আছে যে সিনেমাটা এতটা সফল হয়ে গেল, যেখানে কমার্শিয়াল মার্কেটটাই ছিল না, সেখানে কি করে কমার্শিয়াল মার্কেটটা মানে আবার ফিরে এলো? খাদান ওয়ার্ক করার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণটাই হচ্ছে গল্পটা বাঙালি গল্প, বাংলার গল্প, ক্যারেক্টার গুলো বাংলার ক্যারেক্টার। তুই দেখ আজকে শ্যাম মাহাতো বলি বা মধু মাহাতো বলি বা মোহন দাসের কথা বলি, এই ক্যারেক্টার গুলো আমাদের চোখের সামনেকার ক্যারেক্টার। এই ধরনের ক্যারেক্টার আমরা প্রতিনিয়ত দেখতে পাই। এবং যেটা ওয়ার্ক করার প্রচুর কারণ আছে, দেখ লোকেশন বা এই যে বাংলার গল্পটা শুট হয়েছে যে অঞ্চলটা, এবং একটা বাংলার গল্প তার সঙ্গে সঙ্গে একটা বাঙালিয়ানার মোড়কে তৈরি গল্প। দেখ আজকে সাউথ ইন্ডাস্ট্রি ফিল্মগুলো এত ওয়ার্ক কেন করে, আজকে পুষ্পা বা পুষ্পা 2 এত ওয়ার্ক কেন করলো, আজকে যে আমরা দেখতে পাচ্ছি যখন পুষ্পা সিনেমাটা যে চন্দন কাঠ নিয়ে ওরকম একটা ইল্লিগাল বিজনেস হচ্ছে, তো আসলেই দেখ ওরা কিন্তু ওদের রুটটাকে ধরে রাখতে পেরেছে। আমি শুধু পুষ্পার কথা বললাম, এরকম যে সিনেমাগুলো ওয়ার্ক করেছে সবকটাই না ওদের রুটটাকে ওরা ধরতে খুব সক্ষম, নিজের জায়গাটা। তো খাদানের মধ্যে সেই ব্যাপারটা ছিল যেটা বাকি আর 5টা মেইনস্ট্রিম মাসালা ছবির মধ্যে মিসিং ছিল, যে বাংলার গল্প নয়, এক্সিকিউশনে কিছু প্রবলেম আছে, বাঙালি দর্শক রিলেট করতে পারছে না, তাদের সঙ্গে পারছিল না, তাই কিন্তু খাদান ওয়ার্ক করেছে। আর আমি মনে করি যে দেবদার একসেপ্টেন্স এখন পশ্চিম বাংলায় এতটা স্ট্রং না, দেবদাকে আপামর জনসাধারণ খুব ভালোবাসে। আর এই অডিয়েন্সটা কিন্তু খাদান থেকেই তৈরি হয়েছে এরকম না, প্রজাপতির অডিয়েন্স বা টনিকের অডিয়েন্স বা প্রধানের অডিয়েন্স তারাও কিন্তু খাদান দেখতে গেছে। হ্যাঁ, ইভেন তোমার টেক্সটটা মানে দেবদা না করলে ওরকম ওয়ার্ক করতো না। একদমই তাই। তো যেটা আমরা বলি না যে মাস আর ক্লাসের মেলবন্ধনে একটা সিনেমা কিন্তু ওয়ার্ক করে। যদি প্রজাপতির কথাই বলিস, সেখানে কি শুধুই আরবান অডিয়েন্স প্রজাপতি দেখেছিল তা তো নয়, সিঙ্গেল স্ক্রিনের লোকজনও তো দেখেছিল। মানে আমাদের মতন সাধারণ মানুষ যারা 100 টাকা দিয়ে টিকিট কেটে সিঙ্গেল স্ক্রিনে ছবি দেখেন, তারাও প্রজাপতি যেমন দেখেছে, আবার 450-500 টাকা দিয়ে পিভিআর আইনক্সেও আরবান অডিয়েন্স প্রজাপতি দেখেছে। খাদানের ক্ষেত্রে সেম জিনিসটা হচ্ছে, যে যেটা পজিটিভ সেটা হচ্ছে একটা মেইনস্ট্রিম মাসালা ছবি যেটা ফ্যামিলি অডিয়েন্সও প্রচুর দেখছে। এই মেল বন্ধনটা কিন্তু আজকে খাদানের জন্য খুব ওয়ার্ক করে গেছে। আর তোমার দিদি বাংলাতে অনেকে বলে শুধুমাত্র মাস মুভি দরকার, মানে বাকি মুভি মানে যেরকম ফ্যামিলি ড্রামা হোক কি থ্রিলার হোক সেগুলোকে মানে অনেকে ধরে না, বলে সিরিয়াল মুভি। তোমার কি মনে হয় যে বাংলাতে কি ফ্যামিলি ড্রামা মুভিও দরকার রয়েছে না দরকার নেই? আমার মনে হয় এই ধরনের কথাগুলো যারা বলছেন তারা অনেক দিন ধরে বাংলায় মেইনস্ট্রিম মাসালা ছবির অভাব বোধ করছিলেন। দেখ কোন ইন্ডাস্ট্রিতেই কনস্ট্যান্ট মার্কাটারি সিনেমা হয়ে যেতে পারে না। যদি আমরা সাউথ ইন্ডাস্ট্রির দিকেও দেখি, সেখানেও কি ফ্যামিলি ড্রামা নেই, বা সেখানেও কি একটা থ্রিলার জনরার ছবি নেই, সেখানেও কি একটা ইমোশনাল গল্প নেই? কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন জনরাটাই একরকম ভাবে চলতে থাকলে সেটা মোনোটোনাস হয়ে যাবে। তাই শুধুই মেইনস্ট্রিম মাসালা ছবি হয়ে যাচ্ছে টলিউডে, এটা করলেও হবে না, যেমন হচ্ছে তেমন হোক। কিন্তু মেইনস্ট্রিম মাসালা ছবিটা যেমন হচ্ছিলই না, মানে বছরেও হয়তো আমরা কালে কসমিন কালে একটা করে পাচ্ছিলাম, সেইটা না হয় অ্যাটলিস্ট বছরে 3টে করে মেইনস্ট্রিম মাসালা ছবি হোক। সেটা দেবদা বাদে আরো যারা আছেন তারাও করুক, কিন্তু হোক। সব ধরনের ছবির সাপোর্টার আমি নিজে ব্যক্তিগতভাবে একটুখানি মেইনস্ট্রিম মাসালা ছবির প্রতি আমার ফ্যাসিনেশনটা একটু বেশি না, আমি লার্জার দ্যান লাইফ ছবি দেখতে পছন্দ করি। দ্যাটস ওয়াই আমি বলবো যে মেইনস্ট্রিম মাসালা ছবিটাও বাংলায় হোক, গোয়েন্দা গল্প হোক, থ্রিলার হোক, ফ্যামিলি ড্রামা হোক, সব গল্পই দরকার আছে। দিদি এবার আমি মুভ করছি বাংলাদেশ ইন্ডাস্ট্রির দিকে। তুমি জানো আমি সাকিব খানের অনেক বড় ফ্যান বলা যেতে পারে। তো তোমাকে প্রথম যে প্রশ্নটা করব, তুমি 3বার মতন সম্ভবত মেগাস্টার সাকিব খান, 3বার বা 4বার সম্ভবত মেগাস্টার সাকিব খানের সামনে দেখা করেছো। তো আমাদের মতন চ্যানেলের কাছে এটা স্বপ্ন। তো তুমি একটু এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো, যে
কিরকম লেগেছে, মানে সামনে থেকে ওনাকে দেখেছো? সিরিয়াসলি বলছি, ভাইয়ার মতো ভালো মানুষ আমি অনেক কম দেখেছি। দেখ, আমি সাকিব ভাইয়ার সিনেমা দেখেছিলাম এর আগে, নবাব দেখেছিলাম, চালবাজ দেখেছিলাম, শিকারি দেখেছিলাম, কিন্তু মানুষটাকে নিয়ে অনেক বেশি পড়াশোনা আমার করা হয়েছিল না তখন। আমি মানুষটাকে নিয়ে পড়াশোনা করতে শুরু করি প্রিয়তমার সময় থেকে, এবং যখন সাকিব ভাইয়ার সঙ্গে সামনাসামনি যতবার দেখা হয়েছে, আমরা একজন ভালো মানুষ বলতে যা যা বুঝি, সাকিব ভাইয়া মানুষটা ঠিক তেমন একটা মানুষ। মানে সত্যি, এই যে তুই যেমন বললি না যে আমাদের মতন চ্যানেল আমরা সাকিব ভাইয়ার সঙ্গে দেখা করবো, এটা আমাদের কাছে একটা স্বপ্নের মতন, শরৎ মিউজিক ভেঞ্চার্স এর কাছেও কিন্তু এটা একটা স্বপ্নের মতনই। কারণ তুই যদি এভাবে ভাবিস, যদি ইন্ডিয়াতে একজন শাহরুখ খান থেকে থাকেন, বাংলাদেশে একজন সাকিব খান আছেন। যদি কান্ট্রি ওয়াইজই আমরা এভাবে ভাবি যে শাহরুখ খান ইন্ডিয়া ইজ ইকুয়াল টু বাংলাদেশের শাকিব খান, তো আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের কাছে শাহরুখ খানের সঙ্গে 4 বার দেখা করাটা যতটা একটা ড্রিম, মানে স্বপ্ন, সাকিব ভাইয়ার সঙ্গে সেম। কিন্তু মানুষটার সাথে যতবার দেখা করেছি, এই মানুষটা এমন একজন মানুষ যিনি মানে প্রত্যেককে ভালোবাসতে জানেন, যিনি প্রত্যেকের প্রতি, ছোট থেকে বড় সবার প্রতি রেসপেক্টটা প্রদর্শন করতে পারেন। আমি মনে করি যে আজকে তুমি সম্মান দিলে তবে কিন্তু তুমি সম্মান পাবে। তো সাকিব ভাইয়ার মধ্যে এই ব্যাপারটা না পুরো বিদ্যমান। ভাইয়া এত ভালো একজন মানুষ, মানে আমি কোন দিক থেকে কি বলবো। আমি দেখ, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেক রকমের অনেক কিছু শুনি, শুধু ভাই সাকিব ভাইয়াকে নিয়েই তো নয়, অনেক আর্টিস্টকে নিয়ে দেখবি অনেক কিছু শোনা যায়। কিন্তু সামনাসামনি একটা মানুষের সঙ্গে দেখা হলে, বা তার সঙ্গে দুটো কথা বললে, বা তার সঙ্গে কিছুটা সময় কাটালে বোঝা যায় যে যেটা আমরা শুনেছি বা যেটা আমরা দেখেছি সেটা একদমই একটা ভুয়ো ব্যাপার। মানে শরৎ মিউজিক ভেঞ্চার্স এর কাছে এটাই আমাদের পাওনা যে সাকিব ভাইয়ার মতন একজন মেগাস্টার, যার সঙ্গে 4 বার দেখা করার সুযোগ ঘটেছে আমাদের, তো এক্সপেরিয়েন্স দুর্দান্ত। ইভেন মেগাস্টার সাকিব খান তো তোমাকে মানে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন। এটা তো মানে আমি বিশ্বাস করবই না, আমি আমার এই বছরের বার্থডেতে আমি যত গিফট পেয়েছি সবচাইতে বড় গিফট আমার কাছে এটা, যে ভাইয়া আমাকে জন্মদিনে উইশ করেছেন। এটার থেকে বড় আর আমার কাছে পাওয়ার কিছু হতে পারে না। আমি খুব নগণ্য একজন ছোট ক্রিয়েটার, মানে আমি ভিডিওস তৈরি করি, তাই না? তো উনি যে আমার জন্মদিনে আমার একটা উইশ করেছেন, এটাই তো আমার কাছে অনেক বড় ব্যাপার। মানে আমি এক্সিস্ট করি, আমি এই মেয়েটি ওনার কাছে কিছুটা হলেও এক্সিস্ট করি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। দিদি, অনেকে মানে যেটা বলে যে মেগাস্টার সাকিব খানের সিনেমা নাকি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়ার্ক করে না, কিন্তু আমরা যদি একটা অ্যানালাইসিস করি, মেগাস্টার সাকিব খানের সিনেমা তো আমাদের এখানে প্রপারলি প্রমোশনও করা হয় না, ইভেন এখানে প্রপারলি ডিস্ট্রিবিউট, মানে যেটা শো এর কথা বলছি সেটাও সেরকম ভাবে পায় না। তাহলে তোমার কি মনে হয় যদি এই দুটো দিক যদি ইমপ্রুভ করা হয়, তাহলে মেগাস্টার সাকিব খানের সিনেমা কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব মানে ভালোভাবে ওয়ার্ক করতে পারে? দেখ, ওয়েস্ট বেঙ্গলে ছবি ওয়ার্ক না করার একটা অন্যতম কারণ হচ্ছে, যেটা প্রোডাকশন হাউস বলে যে পাইরেসির শিকার হয়ে যাবে ছবি। এটা কিন্তু মিথ্যে কথা নয়, তোরা দেখবি যে ইন্ডিয়াতে কিন্তু সবচেয়ে বেশি করে পাইরেসি হয় ছবি, খাদানও হয়েছে, কিন্তু খাদান কিন্তু পাইরেসিকে দমাতে পারেনি। এবার দেখ, তোর মতন তোর 5 জন বন্ধু যারা সাকিব ভাইয়াকে চেনে, একটা সিনেমার জন্য ভীষণ ভাবে ওয়েট করে আছিস, তুই জানিসই না ছবিটা কবে আদতেও আমরা এখান থেকে হলে দেখতে পাবো। জানাজানি হয়ে গেল ছবিটা পাইরেট হয়ে গেছে, সেই ছেলেটা কিন্তু ধৈর্য রাখতে পারবে না, দেখে ফেলবে সিনেমাটা, অন্য পন্থাতে দেখে ফেলবে। তো এটা একটা বড় কারণ সাকিব ভাইয়ের ছবিগুলো ওয়েস্ট বেঙ্গলে সেই অর্থে ওয়ার্ক না করার অন্যতম কারণ হচ্ছে একই দিনে ছবিগুলো রিলিজ হচ্ছে না, মানুষের মধ্যে অ্যান্টিসিপেশনটা কমছে, তাই না? আর দ্বিতীয়ত হচ্ছে, তুই একদম ঠিক বলেছিস যে ওয়েস্ট বেঙ্গলে একটা ছবি যদি রিলিজ দেওয়া হয়, আজকে আমরা যদি সেইভাবে প্রমোশন খুব ভালো করেন, আমরা বলি দেবদা, তো এটা জিনিস দেখ খাদান নিয়ে প্রমোশন কি লেভেলের করেছেন। এখন যেহেতু সামনে বিনোদিনী আসছে, বিনোদিনী নিয়ে প্রমোশন শুরু হয়ে গেছে, তো প্রমোশন ইভেন তোমার রঘু ডাকাত এখন থেকে বুক মাই শোতে চলে আসছে বিভিন্ন ইয়েতে। এক্স্যাক্টলি, তো দেবদা জানেন কিভাবে প্রমোট করতে হবে ছবিকে, কিন্তু এটা তো সাকিব ভাইয়ার পক্ষে পসিবল না, তিনি তো আর ওয়েস্ট বেঙ্গলে নিজের ছবি নিজে প্রমোট করবেন না। এটা যদি এসকে ফিল্মস এর ব্যানারেও হয়ে থাকে সেই ছবি, তার পক্ষে তো এইভাবে ওয়েস্ট বেঙ্গলের মার্কেটটাতে প্রমোশন করা পসিবল না। তার জন্য কি করতে হবে, ভালো টিমের সাথে কোলাবোরেট করতে হবে এবং প্রমোট করতে হবে। ভাইয়াকে কলকাতাতে এসে যেগুলো খুব
বড় বড় চ্যানেল, মানে আমি ইউটিউবের চ্যানেলের কথাই বলছি না, যারা প্রথম সারির ধর নিউজ চ্যানেল, তাদেরকে দু একটা ইন্টারভিউ দিতে হবে। আবার যে ব্যাপারটা 17-18 সালে তৈরি হয়েছিল সেটাকে আবার একটুখানি আনতে হবে। আমার মনে হয় যদি ভালো গল্প, দর্শক যদি ফিল করে যে না এই কন্টেন্টটা ভালো, তারা কিন্তু ছবি দেখতে যাবে। হ্যাঁ, এটাও ঠিক যে আজকে ভাইয়ার ছবি ওয়েস্ট বেঙ্গলে পরপর রিলিজ দিলে প্রথম 4টে ছবি ব্লকবাস্টার হয়ে গেল। কোনো জিনিসই এত তাড়াতাড়ি হয় না, সবটাই একটু সময় সাপেক্ষ ব্যাপার। মাঝখানে কোভিডটা না এলে হয়তোবা এখন সাকিব ভাইয়া কলকাতা জুড়ে আরো বেশি কাজ করতেন, আরো বেশি আমরা জয়েন্ট ভেঞ্চার্সে ছবি হতে দেখতে পেতাম। তো যত তুমি চোখের সামনে থাকবে তত বেশি রেকগনাইজেশন হবে আজকের ডেটে দাঁড়িয়ে। তো আমার মনে হয় যে ভালো প্রমোশন ভালো দরকার, ভালো ডিস্ট্রিবিউটর যেমন দরকার, ঠিক তেমনই ছবিগুলো এমন ছবি হতে হবে, মানে যারা মেকার তাদেরকেও এই ভরসাটা রাখতে হবে যে আমার ছবিটা যদি পাইরেসিও হয়, এই ছবিটা ক্ষতিকারক হবে না, এই ছবিটা লোকে হলে গিয়েই দেখবে। সেই বিশ্বাসটা জন্মাবার জন্য সেই রকম ছবি বানাতে হবে। সো আমার মনে হয় এটা। আর সাকিব ভাইয়া তুই দেখ না, আজকে আমরা যদি ইন্ডিয়ার কথা বলছি, ইন্ডিয়া বলতে ধরো আমরা ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি, ওয়েস্ট বেঙ্গলেই বাঙালি বেশি থাকে, তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলটাই টার্গেট করা হয়। আজকে দরদের কথাই ভাবনা, আমি এখনো বসে আছি দরদ সিনেমাটা আমি দেখবো। আমিও দিদি মানে অপেক্ষা করে আছি কবে ভারতে রিলিজ করবে। তো এই প্রহরটা আর কতদিন গুনবো? তো আজকে আমার বা তোর মতন কিন্তু আরো অনেকজন সাকিবিয়ান আছে যারা মনে প্রাণে চায় তারা সিনেমাটা দেখবে, কিন্তু তারা সিনেমাটা দেখতে পারছে না, সিনেমাটা রিলিজ দেওয়া হচ্ছে না। তো অনেকগুলো দিক আছে। আজকে বললেই কালকে থেকে ওয়ার্ক করতে শুরু করলো, পশ্চিমবাংলায় ব্লকবাস্টার হয়ে গেল, এগুলো যারা ভাবে না তারা খুব বোকা। অ্যাকচুয়ালিতে তাদের মানে ব্রেন বলে কিছু নেই, কোনো জিনিসই আজকে এভাবে মানে পট করে একদিনে হয়ে যায় না, সবটাই ধীরে ধীরে হয়, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি যেটা বলছিলাম যে আজকে ইন্ডিয়া বাদে যদি বলিস, এটা তো মানতে হবে যে সাকিব ভাইয়ার পুরো ওয়ার্ল্ডে যে অ্যাকসেপ্টেন্স, একজন বাঙালি ওভারসিজ মার্কেটটা প্রচন্ড স্ট্রং সাকিব খানের, প্রবল স্ট্রং। মানে যে সকল বাংলাদেশিরা কর্মসূত্রে বিভিন্ন দেশে থাকেন তারা এই ব্যাপারটা পায় যে আমাদের হিরোর ছবি আসছে, আমরা এটা হলে গিয়ে দেখব, যে কারণে কিন্তু ওভারসিজ মার্কেটটা এতটা স্ট্রং। হ্যাঁ, তো পশ্চিমবাংলার দর্শকের মধ্যে মেইনস্ট্রিম মশলা ছবির ধারাটা খানিকটা কমেছিল, কিন্তু এটা ঠিক। কিন্তু খাদান এমন একটা সিনেমা, খাদান কিন্তু সেই ব্যাপারটাকে, সেই খিদেটাকে মানে অনেকটা বাড়িয়ে দিয়েছে। এবার বাঙালি দর্শক চাইছে যে আরো ভালো ভালো মেইনস্ট্রিম মশলা ছবি হোক। তো আমার ধারণা এই যে বরবাদ বলে সিনেমাটা আসছে, আমি যতটুকু যে জানি বরবাদ বোধ হয়, আমি এখনই এতটা শিওর তো বলতে পারবো না, তবে আমি শুনছিলাম যে বোধহয় প্রথম দিকে ইন্ডিয়ায় রিলিজ দেওয়ার কোনো প্ল্যানিং নেই, কিন্তু গ্লোবালি রিলিজ করা হবে ছবিটাকে। হ্যাঁ, তো আমার মনে হয় যে ধীরে ধীরে প্রযোজকেরা ইন্ডিয়াটা নিয়েও ভাবুক, কারণ স্পেশালি আসাম, মুর্শিদাবাদ, তুই যে জায়গাটাতে থাকিস, বহরমপুর, এই জায়গাতে না অনেক সাকিবিয়ান থাকে, ডায়মন্ড হারবার। তো অ্যাটলিস্ট আমি বলছি না যে পশ্চিমবাংলার প্রচুর হলে মুক্তি দেওয়া হবে, না, প্রযোজকেরা বা টিম সার্ভে করে দেখুক না কোথায় কোথায় সাকিবিয়ানের সংখ্যা বেশি, সেখানে সেখানে ছবিগুলো দেওয়া হোক। তাহলেই তো আর এই প্রশ্নটা ওঠে না যে পশ্চিম বাংলায় ছবি চলে না, শাকিব খানের ছবি চলে না। আরে এমন জায়গাতেই তোমরা ছবিগুলো দিচ্ছ যে জায়গাতে সাকিব ভাইয়ার ছবি দেখার অডিয়েন্সটা এখনো রেডি নেই, সেখানে ছবি দিয়ে কি হবে? যারা চাইছে ছবিগুলো দেখতে তাদের জায়গাতে দাও। এই সার্ভেটা কে করবে? এটা তো টিমকে করতে হবে। ইভেন তোমাকে দিদি একটা জিনিস বলি, যখন আমাদের এখানে মোহনমল তুফানের পোস্টারটা দিয়েছিল, দিয়ে তুফান আলটিমেটলি আমাদের এখানে যখন এলো না বহরমপুরে, আমি তোমার কৃষ্ণনগর গিয়েছিলাম, আমি দেখে এসে কি প্রচুর পরিমাণে মোহনমলের পেজে কমেন্ট আসছে যে তুফান কেন রিলিজ করা হচ্ছে না আমাদের বহরমপুরে। তো আমাকেও কিছুজন বলছিল যে তুমি তো কৃষ্ণনগরে গিয়ে দেখে চলে এলে, তো আমরা কিভাবে দেখবো, আমাদেরকে তো লিঙ্ক ফিঙ্ক কিছু ব্যবস্থা করে দাও। মানে এগুলো মানে এখানে রিলিজ করলে আলটিমেটলি মানে ভালো হতো, এটা আমার মনে হয়। এক্স্যাক্টলি, এটাই আমি তোকে বলছিলাম যে যারা দেখতে চাইছে তারা দেখতে পারছে না, তাদের দেখার সুযোগটাই দেওয়া হচ্ছে না। দিদি যেটা বলবো, সাকিব খানের সাথে মানে অনন্য বাবুনের সাথে সাকিব খান কাজ করছে আমি শুনছি আবার একটা শের বলে একটা সিনেমাতে। তোমার কি মনে হয় যে অনন্য বাবুনের সাথে কি আবার কাজ করা উচিত? মানে উনি যেরকম মানে একটা করে ডেট বলছেন যে এই ডেটে আসবে, তারপর আসছে না, তারপর আমরা একটা জিনিস পাচ্ছি না, মানে তোমার কি মনে হয় তারপর কি আর কাজ করা উচিত? দেখ, ভাইয়া যেটা ডিসাইড করবেন সেটাই শিরোধার্য, উনি অনেক বুঝে শুনে ডিসিশন নেবেন। তবে আমি যতটুকু যা জানতে পারছি এখন ভাইয়ার লাইন আপে যে যে ছবিগুলো আছে কামিং
1 থেকে 1.5 বছর কিন্তু এই ছবিটা স্টার্ট হওয়ার সম্ভাবনা নেই, বিকজ ভাইয়াও হয়তো বা একটু মনক্ষুণ্ণ হয়েছেন দরদের প্রমোশন নিয়ে। হ্যাঁ, তো আমার মনে হয় যে এরপরে দেখ বরবাদ আসছে, বরবাদের পরে তাণ্ডব আসার পরে, তাণ্ডবের পরে আফটার তাণ্ডব কি আমি জানি না, তবে আমার মনে হয় যে 2026 সালের মিড পর্যন্ত হয়তোবা ভাইয়ার স্কেডিউল পাবে না অনন্য মামুন, এটা আমার মনে হয়। আর এইটা স্কেডিউল না পাওয়ারই একটা কারণটাই কিন্তু এই মনক্ষুণ্ণতা, দরদের ক্ষেত্রে প্রমোশন ভালো না হওয়ার। আরো অনেক ভালো প্রমোশন হতে পারতো দরদের। আসলে না, আমি এই দিকটা থেকে আমি রায়হান রাফি ভাইয়াকে এবং মেহেদী হাসান হৃদয় ভাইয়া, এই দুজন ডিরেক্টরকে আমার খুব ভালো লাগলো যে তারা আগে থেকেই না লাফায় না, আমি এটা করবো, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, এগুলো না। আমি যেগুলো ভেবেছি আমি করব, যখন করব আপনারা দেখবেন। কিন্তু মামুন ভাইয়ার ক্ষেত্রে কি হলো যে বলা বেশি হয়ে গেল, কাজের ক্ষেত্রে ব্যাপারটা অনেক। তোমার বুর্জ খলিফায় দেখানো হবে, তারপর সাকিব খানকে নিয়ে একটা বড় ইভেন্ট করা হবে, মানে বাকি ইন্ডিয়াতে এসে বড় বড় প্রমোশন করা হবে, প্যান ইন্ডিয়া বলে, মানে তোমার ইন্ডিয়াতেই রিলিজ দেওয়া হলো না। এগুলো খুবই আনপ্রফেশনালিজম, এগুলো ঠিক নয়। আর একজন দেশের মেগা স্টার সাকিব ভাইয়া, তো তিনি অনেক বুঝে ডিসিশন নেবেন আমার মনে হয়। আর তোমার কি মনে হয় দিদি, সাকিব খান যে মানে নতুন নতুন ডিরেক্টর সাথে আমরা দেখছি অ্যাসোসিয়েট হচ্ছে, মানে পরবর্তীকালে শুনছি সিয়াব সাইন বা কাজল অরেফিন অমি বলে একজন আছে, ওনার সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছেন। তো পুরনো কিছু ডিরেক্টররা বলছে যে আমাদের সাথে কেন অ্যাসোসিয়েটেড হচ্ছে না। তো তোমার কি মনে হয় যে পুরনো যে সমস্ত ডিরেক্টররা আছে বাংলাদেশে, তাদের সাথে কি অ্যাসোসিয়েট হওয়া উচিত এই মুহূর্তে, না নতুন যারা আছে তাদের সাথেই কাজ করা উচিত? পুরনো ডিরেক্টরের যদি ভিশন এখনকার মতন হয় তাহলে পুরনো ডিরেক্টরের সাথে কাজ করা উচিত, কেননা আজকে মেগাস্টার শাকিব খানকে মেগাস্টার শাকিব খান বানানোর পেছনের কাণ্ডারিও কিন্তু সেই পরিচালকেরা যারা আজকে এই ব্লকবাস্টার সিনেমাগুলো দিয়েছেন। এটা যেমন ঠিক, তারা যে সময় ছবিগুলোকে তৈরি করেছেন তাদের ভিশন একরকমের ছিল। এখন দর্শক অনেক স্মার্ট, এখন ওই তথাকথিত আমরা বলি না বস্তা পচা সিনেমা সত্যি আর কেউ দেখবে না। আমরা তো কেউ চাইবো না যে ভাইয়া ট্রোলিং এর শিকার হন। তো ভাইয়া যদি মনে করেন যে না এই সিনেমাটার মধ্যে আমার পোটেনশিয়াল নেই, যে এই ডিরেক্টর আমাকে এখনকার মতন করে প্রেজেন্ট করতে পারবেন, তাহলে সেই প্রজেক্ট ওনার সাইন না করাই উচিত। আর নতুন ডিরেক্টরদের সাথে কাজ করার সবসময়ের জন্য আমি অনেক পক্ষপাতী, মানে আমি চাইবো ভাইয়া করুক। তার কারণ হচ্ছে নতুন ডিরেক্টরদের মধ্যে না খিদে অনেক বেশি, তারা নিজেদেরকে প্রমাণ করবার তাগিদটা তাদের কাছে অনেক বেশি। দেখ না, মেহেদী হাসান হৃদয় ভাইয়া তার বড় পর্দার প্রথম কাজটাই সাকিব ভাইয়ার সঙ্গে। এটা কিন্তু হৃদয় ভাইয়ার জন্য বিশাল চ্যালেঞ্জিং একটা ব্যাপার। মানে বাই চান্স যদি ফসকে যায় বরবাদ, মানে ট্রোলিং এর চূড়ান্ত লেভেল হবে। মানে মেহেদী হাসান হৃদয় ভাইয়ার কাছে এটা অনেকটা টেনশনের একটা বিষয়। কিন্তু এই যে চ্যালেঞ্জটা নিজের সঙ্গে নেওয়ার যে একটা ক্ষমতা, এইটা যে যে ডিরেক্টরের মধ্যে আছে তারাই কাজ করুক, নবপ্রজন্মের সেই সকল ডিরেক্টরই কাজ করুক সাকিব ভাইয়ার সঙ্গে, এটা চাই। যে কোনো ডিরেক্টর, আমি নতুন ডিরেক্টর, আমার কাছে ভালো গল্প নেই, আমি চলে গেলাম, আমার সাকিব খানকে চাই, এটা বললে হবে না। হ্যাঁ, তো আমার বক্তব্য এটাই যে যদি আপনারা পুরনো ডিরেক্টর হয়েও যদি ভিশনটা এখনের মতন রাখতে পারেন, তাহলে ডেফিনেটলি ভাইয়া কাজ করা ভাইয়ার অবশ্যই উচিত। যদি সেটা না হয় তাহলে জীবনেও যেন আর পুরনো ডিরেক্টরদের সাথে কাজ না করেন। আর দিদি, তোমাকে তো আমি প্রথমে মানে যখন বরবাদ সিনেমার নাম ঘোষণা হয়েছিল মেহেদী হাসান, আমি তোমাকে বলেছিলাম যে এই সিনেমাটা হয়তো ভালো হবে না। তো তুমি আমাকে বলেছিলে যে এটার উপর ভরসা রাখতে, এই সিনেমাটা মানে ফার্স্ট লুক এলে সেদিন আমাকে বলবি কেমন লেগেছে। তো ফার্স্ট লুকটা তো চরম হয়েছে, তুমি তো শুটিংটা দেখেছো, যদি শুটিং এর যদি কিছু মানে একটু বলো, মানে শুটিং এর। আমি শুটিং এর এক্সপিরিয়েন্স যদি আমায় বলতে বলিস, আমি যেটা চোখের সামনে দেখে এসেছি আমি কল্পনাও করতে পারি না বাংলা সিনেমা এরকম হতে পারে। মানে এই যে হৃদয় ভাইয়া ইন্টারভিউ গুলোতে বলছেন না যে ব্রুটালিটি দেখবে বাঙালি দর্শক, ব্রুটালিটির বাবা দেখবে। যেভাবে সিনগুলোকে ডিজাইন করা হয়েছে, যেভাবে কিছু শট আমরা দেখে এসেছি, ভাইয়া যেভাবে শট দিচ্ছেন সাকিব ভাইয়া, ভাবতে পারবি না কি হতে যাচ্ছে ওটা। মানে গ্র্যান্ডারটাই বিশাল। মানে শুধু ব্রুটালিটি ব্রুটাল সিন থাকলেই তো হয় না, একটা সিনেমার একটা মার্জিন দেখলে বোঝা যায় সিনেমাটা লার্জার দ্যান লাইফ হতে যাচ্ছে বা স্কেলটা কি সিনেমাটার। ইটসেলফ বরবাদের স্কেলটা খুব হাই, সেটা প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারবে। মানে আমি এর থেকে বেশি তো কিছু বলতে পারছি না, পাছে কিছু না বেরিয়ে যায় মুখ থেকে, তাহলে আমি প্রচুর পিটানি খাবো বরবাদ টিমের কাছ থেকে। দিদি, তুমি তো যখন বরবাদের শুটিং এ গিয়েছিলে, তুমি তো মেগাস্টার সাকিব খানের সাথে নিশ্চয়ই ছবিটা তুলেছে। তুমি বলেছিলে ফার্স্ট লুক পোস্টারটা যখন
মানে ড্রপ করে দেওয়া হবে, মানে তারপরে আমরা ছবিটা আপলোড করে দেবো। তো এখনো পর্যন্ত দেখছি তোমরা আপলোড করোনি, এটার কারণটা কি? মানে এখনো পর্যন্ত কি পারমিশনটা পাওনি? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করলি। ব্যাপারটা হচ্ছে যবে ভাইয়ার সঙ্গে আমরা ছবিটা তুলেছিলাম, ভাইয়া আমাদের বলেছিলেন যেদিন ফার্স্ট লুকটা আসবে তার পরের দিনই তোমরা ছবিটা দেবে, তার আগে কিন্তু নয়। তো আমরা বলেছিলাম ওকে ভাইয়া ফার্স্ট লুক আসুক। এবারে ব্যাপারটা হচ্ছে আমি দিদিকে, শারিন দিদিকে, মানে যিনি প্রডিউসার রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কর্ণধারদের মধ্যে একজন, তো শারিন দিদিকে আমি ফটোগুলো পাঠাই যেদিন ফার্স্ট লুক এসছে সেদিনই, যে দিদি আমরা কি এটা পাবলিশ করতে পারি ছবিটা। দিদি আমাদেরকে বলেছেন আর কটা দিন একটু হোল্ডে যাও, কারণ বরবাদ টিম একটা প্ল্যান করছে, তারা একটা সেকেন্ড লুকও দেবে, ওই সেকেন্ড লুকটা আসার পরে তোমরা দাও। ভাইয়া বলেছিলেন ফার্স্ট লুক আসার পরেই ছবিটা দিয়ে দিতে, যেহেতু প্রযোজক একটু হোল্ড করতে বলেছেন তাই আমরা প্রযোজকের কথাটাকে শিরোধার্য মেনে নিয়ে এখনো দিইনি। তবে তোকে এই কথাটা বলতে পারি আমি, আজকে যেমন বলেছিলাম যে বরবাদের ওপর বিশ্বাস রাখ, আজকে এই কথাটাও বলতে পারি, ভাইয়া আমাদের সঙ্গে যে লুকটা নিয়ে ছবি তুলেছেন, যে মেকআপটা, যে গেটআপটা নিয়ে ছবিটা তুলেছেন, ওই ছবিটাতে ভাইয়াকে দেখার পরে এটা তুই একজন ছেলে হিসেবে ভাইয়ার প্রেমে পড়বি আরো একবার, যে এত সুন্দর কিভাবে হতে পারেন, কিভাবে একজনকে এত সুন্দর লাগছে। সো আমরা একটু হোল্ডে যাচ্ছি, আশা করছি জাস্ট একটা পারমিশন, হ্যাঁ প্রডিউসার দিদির একটা পারমিশন পেয়ে যাব। আমাদের কাছে বেশ কিছু ইন্টারভিউজও আছে, মিশা সওদাগরজির একটা ইন্টারভিউ আছে। আচ্ছা তোকে বলেই দিই, এখন যেহেতু অনেকেই জেনে গেছে, ইন্তেকাব দিনার এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার করছেন। ইন্তেকাব দিনার মানে তোমার হচ্ছে ব্ল্যাক মানির উনি, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্তেকাব দিনার উনি প্রচুর প্রজেক্টে কাজ করেছেন, প্রচুর প্রজেক্টে। তো ইন্তেকাব দিনার আছেন এই ছবিতে, তার সঙ্গে একটা খুব ছোট্ট ইন্টারভিউ সেশন আছে। আমাদের কলকাতার একজন ভাই, সে একটি ক্যারেক্টার করছে, তার সাথে একটি ইন্টারভিউ করেছি। তো আমরা ধীরে ধীরে সব দেবো, এবং এমন কিছু রিলস আমরা শুট করে এনেছি যেখানে ভাইয়া শর্ট দিচ্ছে, সেগুলো তো আমরা মানে বিফোর রিলিজ দিতে পারবো না, ওগুলো আফটার রিলিজ আমরা দেবো। তো সেখানে দেখবি, তোরা ওটাও দেখতে পাবি যে ভাইয়া কিভাবে শর্ট দেন, একটা শর্ট কিভাবে দিচ্ছেন, কতটা ডেডিকেটেডলি, কতটা প্যাশনেটলি। তো আশা করছি কিছু ভালো কন্টেন্ট দিতে পারবো, দেখা যাক। মানে দিদি, মানে যে ফার্স্ট লুক পোস্টারটা এসছে বরবাদের, আর সাকিব খান যেটার সাথে ছবিটা হচ্ছে, মানে দুটো লুক আলাদা, তাই তো? দেখ আমি ওইভাবে আলাদা না একরকম বলতে পারবো না, আমি তোকে এটা বলছি যে সাকিব ভাইয়াকে প্রচন্ড সুন্দর দেখতে লাগছে, মানে এক নাকি আলাদা সেটা তো আর কদিন পরে বলতে পারবো। কিন্তু এটা তো আমরা জানি যে ভাইয়ার দুটো লুক থাকবে বরবাদে। তো তুই ধরে নে যে সেকেন্ড লুকটাতে না, আমরা ফার্স্ট লুকটাতেই ভাইয়ার সঙ্গে ছবি তুলেছি, কিন্তু ভাইয়াকে অন্যরকম দেখতে লাগছে, ওটা ছবিটা এলে বুঝতে পারবি। তুই তো সেদিন আমায় মেসেজ করিস যে দিদি তুমি বলেছিলে। আর দিদি তুফানের সময় আমরা দেখেছিলাম যে তুফান সিনেমাটাকে নিয়ে আমাদের বিভিন্ন তথাকথিত কলকাতার কিছু ইউটিউবাররা রয়েছে, মানে ওনারা মেগাস্টার সাকিব খানের মানে যখনই সিনেমা আসে তখনই সেটাকে নিয়ে আলটিমেটলি ক্রিটিসাইজই করে, সেটা তোমার গান হোক, সেটা ট্রেলার হোক, আর যাই হোক। তো তুফান সিনেমার মানে এটাতে তো মেগাস্টার সাকিব খানের মানে যেটা ব্যবসা বিজনেস, সেটাতে তো কোনো এফেক্ট পড়ে না, কিন্তু আলটিমেটলি আমরা যেটা দেখছি এগুলো কি টাকা খেয়ে, মানে যারা করে না ওরা নিজেদের মতামতটাই শেয়ার করে, মানে এটার মধ্যে কোনো ঘাপলা আছে? দেখ টাকা খেয়ে করে না ঘাপলা আছে আমি বলতে পারবো না, কিন্তু যেটা করে সেটা খুব বাজে করে, এটা বলতে পারি। তো আমাদের না মেইন প্রবলেম, আমাদের বলতে আমি শরৎ মিউজিক ভেঞ্চার্স এর কথা বলছি না, তুই যদি আমাদের ভিডিও দেখিস দেখবি আমরা শব্দ চয়নে খুব সিলেক্টিভ, আমি কি বলবো, বাট কিছু কিছু লোকজন আছেন যাদের শব্দ চয়ন খুব খারাপ, কি বলে ফেলছি জানে না, মানে তুমি নিমেষের মধ্যে এতগুলো মানুষের পরিশ্রমকে ভস্ম করে দিতে পারো না একটা ওয়ার্ড দিয়ে। তো এটাতে বিজনেসের হ্যাম্পারের গল্প আসছে না, তুই ঠিকই বলেছিস, কিন্তু দিনের শেষে গিয়ে কিছু হেটার্সরা সুযোগ পাচ্ছে। আসলে ব্যাপারটা কি জানিস তো, দিনের শেষে গিয়ে আমাদের বাংলা সিনেমা এটা মানুষের মধ্যে যতটা না আছে তার চাইতে বেশি আছে হচ্ছে আমরা ভারতীয়, ওরা বাংলাদেশি, আমরা দুটো দেশ আলাদা, আমাদের মধ্যে কোনোদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতেই পারে না, এই ধরনের কনসেপ্ট নিয়ে এরা বাঁচতে বেশি ভালোবাসে, যে কারণের জন্য কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো আরো বেশি করে আসে। বাট শব্দ চয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট, তুমি কি বলছো? তোমাদের ভিডিও মানে হ্যাঁ বলো বলো, তুমি বলছি। তো আমি এটাই বলছিলাম যে এইগুলো ঠিক নয়, ওইগুলো ঠিক নয়। ইভেন তোমাদের ভিডিও আমি যেটা দেখি পরিবার নিয়ে মানে কোন রকম মানে ভালোভাবে দেখা যায়, তোমরা যেটা থেকে রিপ্লাই করো
সেটাও কিন্তু মা বাবা হোক কি পরিবারের মাঝে কিন্তু ভিডিওগুলো শোনা যায়, কিন্তু অন্য চ্যানেলের ভিডিওগুলো দেখি মানে হয়তো প্লে করছি ভিডিওর মধ্যে হঠাৎ কোন একটা গালাগালি চলে এলো বা হয়তো কোন একটা বাজে ওয়ার্ড চলে এলো, এটার দিক থেকে মানে তোমাদের চ্যানেল একদম মানে পারফেক্ট একটা। আমরা এটাকে মেনটেন করার চেষ্টা করি। আসলে দেখ, আমি জানি অনেক সময় কি হয়, হেডলাইনে যদি আমি একটা খারাপ ওয়ার্ড লিখতে গিয়ে মাঝখানে একটা @ দিয়ে প্রথম অক্ষর আর শেষ অক্ষরটা লিখে দিই, আমার ভিডিওটা অনেকে ইন্টারেস্ট নিয়ে দেখতে ঢুকবে, কিন্তু দিনের শেষে গিয়ে যারা আমার ভিডিওটা দেখলেন তাদের আমার প্রতি ধারণাটা কি হবে, যে আমি একটা ফালতু ফ্যামিলি থেকে বিলং করি, আমার মা বাবা আমাকে এটুকু শিক্ষাই দিতে পারেননি যে আমি কি ওয়ার্ড ইউজ করব একটা ভিডিওর মধ্যে। তো এটাকে শরৎ মিউজিক ব্যান্ড সিস্টেম প্রথম দিন থেকে মেনটেন করার চেষ্টা করেছে, আর আমরা আজীবন যতদিন কাজ করব ততদিন এটা আমরা মেনটেন করবার চেষ্টা করব। এবার দিদি আমরা যদি মুভ করি বলিউড ইন্ডাস্ট্রির দিকে, তাহলে আমরা রিসেন্টলি দেখছি অক্ষয় কুমারের কোন সিনেমায় মানে তোমার ওয়ার্ক করছে না, মানে প্রত্যেকটা সিনেমা হয় ডিজাস্টার না হলে ফ্লপ, হিট ভার্ডিক্ট পাচ্ছে না। তো অক্ষয় কুমারের কি এখান থেকে কামব্যাকটা পসিবল? মানে অক্ষয় কুমার যেভাবে মানে ফিল্ম গুলো আনছে, ওনাকে কামব্যাক করতে গেলে টাইম নিতে হবে, এটা আমার মনে হয়। যা প্রজেক্টই পাচ্ছি আমি তাতেই সাইন করে দিচ্ছি, হ্যাঁ, এটা করা যাবে না। উনি অনেক বেশি ঘন ঘন চলে এসেছেন দর্শকের কাছে। নালে তুই দেখ, আমরা যদি OMG 2 এর কথা বলি, অক্ষয় কুমারের একটা ঠিকঠাক পারফরমেন্স আমরা দেখতে পেয়েছিলাম। OMG 2 কিন্তু ঠিকঠাক ভাবে বিজনেস করতে পেরেছিল, কিন্তু OMG 2 কখনোই অক্ষয় কুমারের সোলো ফিল্ম ছিল না। সোলো ফিল্ম গুলো আসছে যখন, তখনই নয় মানে ডিজাস্টার হচ্ছে, নয় অ্যাভারেজ চলছে, হিটের তো প্রশ্নই নেই। তো ওনাকে না অনেক সিলেক্ট করে গল্প চুজ করতে হবে, স্ক্রিপ্ট চয়েসটা খুব সিলেক্টিভ হতে হবে, কারণ অক্ষয় কুমারের মতন এত ঘন ঘন ফিল্ম তুই আর কোনো বলিউডের স্টারের আসতে দেখিস? উনি যেভাবে বছরে 3, 4, 5, 6টা যা পাচ্ছেন তাই করছেন, মানে আমাদের বনি সেনগুপ্তর থেকেও মানে বেশি ফিল্ম করেন অক্ষয় কুমার। তো আমার মনে হয় যে এইরকম করতে থাকলে ওনার কামব্যাক ইম্পসিবল। মানুষের মধ্যে খিদেটা দিতে হবে, ওনাকে মিনিমাম 2 বছরের জন্য হাওয়া হয়ে যেতে হবে একদম, যে অক্ষয় কুমারের ছবি কেন আসছে না, উনি সময় নিয়ে বানাক না, 2.5-3 বছর ধরে একটা প্রজেক্ট নিয়ে খাটুক, তারপরে উনি আসুক, তারপরে দেখা যাক না সেই প্রজেক্টটাকে দর্শক কিভাবে একসেপ্ট করে। প্রজেক্টটা ভালো হতে হবে। দি তোমাকে যেটা বলছি, শাহরুখ খান না সালমান খান, মানে কাকে তুমি মানে 1 পয়েন্ট হলেও বেশি এগিয়ে রাখবে? মানে কি টাফ প্রশ্ন। আমার কাছে আমার আমার না দুজনকেই খুব ফেভারিট লাগে, হ্যাঁ, কিছু কিছু সিনেমার জন্য কিছু মানে দুজনই আমার কাছে খুব স্পেশাল। দেখ, শাহরুখ খান তো আলটিমেটলি বলিউডের বাদশা, ওনাকে পছন্দ না করে কে? ওনাকে খুবই ভালো লাগে। আমার সালমান জিকেও খুব ভালো লাগে, আবার আমার আমির খানকেও খুব ভালো লাগে, ওনার পারফেকশনিস্ট, উনি এত ভালো একজন পারফেকশনিস্ট। আমার আমির খানকেও ভালো লাগে। তো আমিও না ওরভাবে 1 পয়েন্ট 2 পয়েন্টে এগিয়ে তো রাখতে পারবো না। আমি আসলে দুজনেই আমার কাছে না সমান। তোদের সৃঞ্জয়দা ডাইহার্টেড মানে সার্কিয়ান কিন্তু একজন, মানে ওকে শাহরুখ খান নিয়ে কিছু বললেও ওখানে মেরে ফেলে দেবে একদম। আমার মধ্যে ব্যাপারটা এরকম নয়। আমার কাছে শাহরুখ খান, সালমান খান যদি তাদের কিছু একটা খারাপ লাগে আমার কাছে, আমি সেটাকে নির্দ্বিধায় বলতে পারি, ও বলতে পারে, বাট আমি ওইভাবে না কখনো পয়েন্টে এগিয়ে পিছিয়ে ওরকম করে ভাবিনি। তো আমার কাছে দুজনেই ভালো, আমার দুজনেই আমার খুব পছন্দের আর্টিস্ট দুজন। মানে 3-2-1 করো যদি, তাহলে শাহরুখ সালমান আমিরকে মানে কিভাবে সাজাবে? আচ্ছা, 3-2-1 করলে 1-এ শাহরুখ খান, 2nd-এ সালমান খান, 3rd-এ আমির খান। আর দিদি এবার আমরা যদি সাউথ ইন্ডাস্ট্রির দিকে যদি মুভ করি, তাহলে আমরা দেখছি সাউথ ইন্ডাস্ট্রিতে পুষ্পা 2 কিন্তু এখানে ম্যাসিভ মানে একটা ওপেনিং নিতে পারছে ওয়েস্ট বেঙ্গল থেকে। মানে মানে পুষ্পা 2 যে পরিমাণ কালেকশন ওয়েস্ট বেঙ্গল থেকে করছে, সেটা মনে হয় আমাদের এখানকার যতগুলো বাংলা সিনেমা আছে সেগুলো মিলেও মানে ওয়েস্ট বেঙ্গল কালেকশন সেটা হবে না। তাহলে কি আলটিমেটলি বাংলা সিনেমার প্রতি মানে দর্শকদের আস্থা হারিয়ে যাচ্ছে না? এটা নিয়ে যদি কিছু বলো। বিফোর খাদান এটা বলার জায়গা ছিল, আফটার খাদান এটা আমরা বলতে পারবো না, কারণ বাঙালি দর্শক কিন্তু প্রমাণ করে দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রি যদি তাদের রসদ জোগানোর মতন একটা লার্জার দ্যান লাইফ ছবি তৈরি করতে সক্ষম হয় উইথ আ বাঙালি গল্প, তাহলে তারা কিন্তু সিনেমাটা দেখবে। তুই যদি দেখিস, খাদান কিন্তু একটা সময় এরম এলো, পুষ্পা 2 এর থেকে বেশি টিকিট খাদানের বিক্রি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তাই না? তো আমার মনে হয় ধারাটাকে অব্যাহত রাখতে হবে। দেবদা যে ধারাটাকে ফিরিয়ে দিলেন না, এই ধারাটাকে অব্যাহত রাখার দায়িত্ব কিন্তু একমাত্রই দেবদার না, সবাইকে করতে হবে এবং গুণগত মান সম্পন্ন সিনেমা করতে হবে। এরকম যদি পরপর 5টা এরকম কাজ হয়ে যায় না বাংলা থেকে, যেটা দেখে দর্শক চোখ ফেরাতে পারছে না,
আমার মনে হয় আবার আমরা সেই 2012, 13, 14 ওই সময়টাতে ফেরত যেতে পারি। কারণ বাঙালি দর্শক যদি পুষ্পা 2 কে এত কোটির ব্যবসা দিতে পারে, যদি পাঠানকে, জওয়ানকে দিতে পারে, তাহলে বাংলার সিনেমা খাদানকেও দিতে পারে, এটা কিন্তু বাঙালি দর্শক প্রমাণ করেছে। সো এবার ভালো গল্প দরকার, ভালো মেকিং দরকার, ভালো এক্সিকিউশন দরকার। এটা যদি বাংলা ইন্ডাস্ট্রি দিতে চলতে পারে তাহলে হবে। দিদি একটা প্রশ্ন, যে আল্লু অর্জুন, তুমি একটা জানো একটা ইভেন্টে মানে হঠাৎ করে চলে গিয়েছিলেন, তারপর একজন মহিলা মানে মারা গিয়েছেন পদপিষ্ট হয়ে, তো সেখানে আল্লু অর্জুনকে মানে পুলিশে ধরে নিয়ে যাওয়ার পর অনেকে বলছে আল্লু অর্জুনের এখানে দোষ নেই, তুমিও মানে একটা ভিডিওতে বলেছিলে যে আল্লু অর্জুনের দোষ নেই, কিন্তু সালমান খান যখন একটা মানে হরিণকে মারছে, সালমান খান যখন প্রকাশ্যে যে ক্ষমা চাইছে, তারপরে কেন মানে সালমান খানকে লোকে দোষী বলছে, কিন্তু আল্লু অর্জুনের কেন দোষ নেই? এটা এটা নিয়ে না অ্যাকচুয়ালিতে কোনো কমেন্ট করতে পারবো না। কারণ কি জানিস তো, সিচুয়েশন গুলো না সেই সময়টার উপরে ভ্যারি করে। এটা নিয়ে কিছু বলতে পারবো না। এটা এটা তো একেবারেই একটা, সত্যি বলতে এটার কোনো উত্তর নেই আমার কাছে। হুম, এটাই বলতে পারি। আর দিদি বাংলা ইন্ডাস্ট্রি যদি আমরা দেখি, বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা মানে কলকাতার যদি ইন্ডাস্ট্রির দিকে দেখি, তাহলে আমাদের এখানে পুজো আর ক্রিসমাস আর বাংলাদেশে দুটো ঈদ, এই সময় ছাড়া মানে যদি তথাগত দেখি মানে ফেস্টিভ্যাল ছাড়া বাংলা সিনেমা কেন ওয়ার্ক করছে না, মানে বাংলা সিনেমা মানে ওয়ার্কটা কেন করছে না ফেস্টিভ্যালের বাইরে? তুই দেখবি ভ্যাকেশন গুলোতে ছবি বেশি ওয়ার্ক করে। এই যে সামার ভ্যাকেশন আসছে, এই সময় ছবি চলবে। আসলে প্রত্যেক দিন না লোকজন খুব বিজি, আমি এটা মনে করি। তারা তাদের কাজকর্ম নিয়ে এত বিজি। সিনেমা তো আলটিমেটলি একটা এন্টারটেনমেন্টের জায়গা, তো আগে তো মানুষের রুটি রুচিটা করতে হবে, জীবিকাটা তো নির্বাহ করতে হবে, তারপরে তো সিনেমা। তো দেখবি তুই ফেস্টিভে ওয়ার্ক করে বেশি সিনেমা, এটাই কারণ আমার মনে হয়। এবং বড় বড় যে যে সিনেমাগুলো আসছে, আমার মনে হয় প্রযোজকেরাও সবাই ফেস্টিভকেই টার্গেট করবে, কারণ এই ধারাটাই চলে আসছে। এটাই তো সাউথ ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের পার্থক্যটা হয়ে গিয়েছিল, যে সাউথ ইন্ডিয়া তো ওদের কোনো ফেস্টিভ্যাল লাগে না। ওরা যদি 12 মাসে তুমি 24টা সিনেমা দিতে পারো, 24টাই হাই গ্র্যান্ডের সিনেমা, ওরা 24টাকেই ব্লকবাস্টার করবে। কিন্তু ওরা কি তাহলে কাজকর্ম করে না? রুটি রুচি কি ওদের নেই? আছে। ওদের কাছে সিনেমাটাকে না ওরা অন্যভাবে দেখে, যেটা পশ্চিম বাংলাবাসী হয়তো এখনো দেখে না। তোমার কি মনে হয় দিদি, মানে তোমার কি মনে হয় দিদি, মানে ফেস্টিভ্যালের বাইরেও কি আমাদেরকে সিনেমা রিলিজ দিয়ে মানে চেষ্টা করতে হবে? অবশ্যই চেষ্টা করতে হবে, ভালো সিনেমা করতে হবে, ভালো প্রমোশন করতে হবে, দর্শককে ইন্টারেস্ট জোগাতে হবে, তবেই দর্শক যাবে। কারোর কোনো দর্শকের ঠেকা পড়ে বসে নেই যে তুমি একটা সিনেমা বানিয়েছো, কেউ কিছু জানতেই পারলো না, হল ভরিয়ে গিয়ে তোমার সিনেমা দেখছে। তো প্রপার ওয়েতে প্রমোশন দরকার, একটা ভালো গল্প দরকার, তাহলে আসুক না। অবশ্যই এই ধারাটা তুই ঠিক কথাই বলছিস, যে শুধুই মানে পুজো আর ক্রিসমাস আর ঈদ এ বাদে আমাদের সিনেমা সেভাবে ওয়ার্ক কেন করছে না। এটা কিন্তু শুধু পশ্চিম বাংলা বলেও আমি বলছি না, বাংলাদেশের ক্ষেত্রেও সিচুয়েশনটা সেম। দুটো ঈদে সাকিব ভাইয়ার যে পরিমাণ ছবি ওয়ার্ক করে, বাদ বাকি পুরো বছর চলে গেল, কোনো ছবি সেভাবে ভালো বডি পেল না, মানে বক্স অফিসের দিক থেকে। তো এটা সত্যি একটা প্রবলেম। এটা ধীরে ধীরে আবার ঠিক হবে আই থিঙ্ক। আর দিদি 2025 মানে এই বছরে অনেকগুলো বাংলা সিনেমা আসছে, তুমি মানে কোন বাংলা সিনেমাটাকে নিয়ে মানে সব মানে তুমি বলো মানে কোনগুলোকে নিয়ে বেশি এক্সাইটেড, মানে যেগুলো অ্যানাউন্সমেন্ট হয়েছে এখনো পর্যন্ত? বরবাদ, খুব এক্সাইটেড আমি বরবাদ নিয়ে। আচ্ছা, রঘু ডাকাত প্রচন্ড এক্সাইটেড। তাণ্ডব নিয়ে তো অবশ্যই এক্সাইটেড, তাণ্ডব এখন শুরু হোক, মানে তাণ্ডব তো এখনো ফ্লোরে যায়নি, বা রায়হান রফি ভাইয়া কিভাবে ভাবছেন, ডেফিনেটলি আমি ওটা নিয়েও এক্সাইটেড। আর যদি আমাকে বলিস, আমি দেবী চৌধুরানী নিয়ে খুব এক্সাইটেড আছি। এই সিনেমাটা মনে হচ্ছে একটা ভালো কিছু করবে। হ্যাঁ, এছাড়াও ধর আর যে যে সিনেমাগুলো আসছে, আমি শুনছিলাম যে রক্তবীজ 2 নাকি দুর্গাপুজোয় আসছে। এই সিনেমাগুলো না অনেক বেশি অ্যান্টিসিপেশন নেই। এই বরবাদ বলতে পারি, দেবী চৌধুরানী বলতে পারি, রঘু ডাকাত বলতে পারি, এই তিনটে সিনেমা নিয়ে আমি সুপার এক্সাইটেড। মানে আমি প্রজাপতি 2 নিয়েও অতটা এক্সাইটেড নই যতটা রঘু ডাকাত নিয়ে আমি এক্সাইটেড। তো দিদি এটা মানে মানে একবারে শেষের দিকে চলে এসেছি দিদি, তো তোমাকে সবার মানে আরো একবার হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, এবং আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বলে দাও। আমি সবাইকে বলবো, আমি আবারও এটা রিপিট করতে চাই, মৈনাকের বয়সী যারা ছেলেরা এখন আছে, তারা গেম নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড, তারা অনেক রকমের বিষয় নিয়ে ইন্টারেস্টেড, কিন্তু সিনেমা নিয়ে, স্পেশালি বাংলা সিনেমা নিয়ে এত জুড়ে থাকা আমি এটা মৈনাকের ক্ষেত্রে দেখেছি। এবং মৈনাকের বয়সী আমাদের আরো 2-1 ভাই আছে, কিংসুক আছে, অর্জুন আছে, ওরাও জুড়ে থাকে, কিন্তু এই সংখ্যাটা খুব কম। মৈনাক সিনেমা নিয়ে থাকতে ভালোবাসে এবং সিনেমা নিয়েও কথা বলে, ও অনেক বাচ্চা ছেলে। আমি সবাইকে বলবো
আপনারা ওর ভিডিওস গুলো দেখুন, এবং যারা এখনো দেখেননি, যদি কেউ এরকম থেকে থাকেন যে আমার ইন্টারভিউটা দেখলেন, আমাকে দেখলেন, মৈনাকের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, আমি অবশ্যই বলবো আপনারা মৈনাককে গিয়ে সাবস্ক্রাইব করুন। ও কিন্তু সত্যি বলছি বাংলা সিনেমা নিয়ে থাকতেও ভালোবাসে, যেটা খুব ভালো লাগে। দিদি যদি আমাকে দুটো টিপস দাও, মানে চ্যানেল গ্রো থেকে শুরু করে, মানে দেখ, তোর 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 ভিডিও খুব ভালো হয়, তুই খুব যতটুকুনি বলিস তুই খুব গুছিয়ে বলিস, ভালো লাগে। দেখ, টিপস ওরকম কিছু নেই, টিপস কিছু না, তুই এখন অনেক ছোট, আমরা এত বড়, তাই আমরা বড় মানে আমি তোর থেকে তো এজে অনেকটা বড়, আমারও শিখতে শিখতে 4-5 বছর লেগে গেছে, তো তুই এখনো অনেক শিখবি, যত এক্সপিরিয়েন্স তত বেটার হবে। তোকে আমার আলাদা করে টিপস দেওয়ার কিছু নেই, তুই তোর মতন ভিডিও করতে থাক, আর চেষ্টা কর পড়াশোনার ফাঁকেও ডেলি অন্তত 2 থেকে 3টে করে করে ভিডিও দেওয়ার চ্যানেলে, মানে আর এই মানে এই কোয়ান্টিটিটা ধরে রাখার চেষ্টা করবি। একদিন আমি 3টে দিলাম, আমার কাছে কন্টেন্ট আছে, তারপরের দিন কন্টেন্ট নেই, আমি ঘুমিয়েই নিলাম, আবার 2 দিন পরে মনে হলো আমি 2টো ভিডিও দিয়ে দিলাম না, এই কনস্ট্যান্ট মানে কন্টিনিউয়াস যে ব্যাপারটা, এই ব্যাপারটা ধরে রাখতে হবে, এটাই টিপস ধরে নে আমার তরফ থেকে। মানে আমি জ্ঞান দিলাম, আসলে তোর সৃঞ্জয় ওই ঘর থেকে বলছে আমায় জ্ঞান পাপি, কারণ ধর যখন কন্টেন্ট থাকে আমিও প্রচুর লাফিয়ে লাফিয়ে ভিডিও করি, যখন কন্টেন্ট থাকে না আমি নিজেই শুয়ে বসে কাটাই, ওরে ওঠ রে ভিডিও কর রে, এই করতে থাকে। সো এটাই, মানে আমারও এটা ফিল করেছি আমরা, যে এই ধারাবাহিকতাটা বজায় রাখাটা খুব ইম্পর্টেন্ট। তো দিদি খুব ভালো থেকো, সুস্থ থেকো, মানে কথা বলে তোমার সাথে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ মৈনাক, আর আমি আবারও বলছি যে তুই আমাকে অনেকদিন আগে থেকে বলছিলিস, কিন্তু আমার সময় সুযোগ হচ্ছিল না। তুই নিজেই ওই যে বললি না যে সংসারের কাজ সামলে গান বাজনা করে এত কিছু করো কিভাবে, তুই সারাটা দিন যে আমার কোথা দিয়ে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না, বিশ্বাস কর। ওই যে সকাল 5:30টায় আমি উঠি, আর রাত্রি 11টা থেকে 11:30টার মধ্যে আমি ঘুমিয়ে যাই, তো মাঝের টাইমটা না আমার কোনো ফুরসত নেই যে আমি কখন করব। তো আজকে আমি একটুখানি ফ্রি ছিলাম, আমি তোকে বললাম, আজকে হয়ে গেল ফাইনালি আমাদের ইন্টারভিউটা, খুব ভালো লাগলো। আর তুই এরকমই থাকিস, তুই খুব ভালো, তুই এমনটাই থাক, সিনেমা নিয়ে পড়ে থাক, আমার মনে হয় তুই যে কোনো জিনিস নিয়ে যদি পড়ে থাকিস না, সে তোকে রিটার্ন দেবে, আজ না হোক কাল। তো ভালো থেকো দিদি, বাই বাই। বাই বাই, দেখা হবে আবার, আর তোর সাথে সামনাসামনি দেখা হবে বহরমপুর গেলে। একদম দিদি, টাটা।